আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে মিউচুয়াল ফান্ড কি এবং এটা কেমন করে ইনভেস্ট করে এবং কত ধরনের মিউচুয়াল ফান্ড থাকে, কোন কোন মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব। हमें लगता है म्यूचुअल फंड की कोई स्कीम है कि पैसा इकट्ठा किया और कल को अगर भाग गया या बंद हो गया तो पता नहीं क्या होगा। ये पैसा आपका 100% सेफ है बिकॉज़ इट इज रेगुलेटेड बाय सेबी। तो यहां पे डरने की जरूरत नहीं है मेरा पैसा चला जाएगा। আপনি একজন বেকার যুবক হিসেবে এবং একজন ইনভেস্টর হিসেবে সব তথ্য এই ভিডিওতে বুঝতে পারবেন। তো বন্ধুগণ, যখনই আপনার ইনকাম হয় অথবা টাকা আপনার পকেটে আসতে থাকে, তো অতিরিক্ত টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন। হয়তো ওই টাকা দিয়ে আপনি কোনো একটা ভালো কাজে ব্যবহার করবেন। আমাদের টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা থাকে আর তার থেকে ধীরে ধীরে টাকা তুলতে থাকি আর খরচ করতে থাকি। কিন্তু সবথেকে খারাপ অভ্যাস হলো এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা। দিনের পর দিন ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছে আর টাকার ভ্যালু কমতে থাকে, যা সেভিং অ্যাকাউন্টে টাকা আমরা হারাতে থাকি। দ্রব্যমূল্য বৃদ্ধির হারে 5% থেকে 6% ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছে আর সেভিংস অ্যাকাউন্টে 2 থেকে 3% বাৎসরিক ইন্টারেস্ট পাই, যার ফলে আমাদের টাকা কমতে থাকে। যে কোনো ইনভেস্টমেন্টে 3টি জিনিস থাকে: রিটার্ন, রিস্ক আর টাইম। রিটার্ন হলো আপনি যা টাকা ইনভেস্ট করবেন তা থেকে কত টাকা বেশি পাচ্ছেন, সেটাই রিটার্ন। আর রিস্ক হলো প্রত্যেক ইনভেস্টমেন্টের পিছনে রিস্ক থাকে। যেখানে রিস্ক কম থাকে সেখানে ইন্টারেস্টও কম, আবার যেখানে রিস্ক বেশি থাকে সেখানে ইন্টারেস্টও বেশি থাকে। আর তৃতীয় নম্বর টাইম, বা প্রত্যেক ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম খুবই জরুরি। টাইম বেশি লাগলে রিটার্ন বেশি আসে, আবার টাইম কম থাকলে রিস্কও বেশি থাকে। সাধারণত আমরা যে জায়গাগুলিতে টাকা ইনভেস্ট করি, যেমন সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, গোল্ড অ্যান্ড জুয়েলারি, রিয়েল এস্টেট। সেভিংস অ্যাকাউন্ট, যেখানে 90% লোক এখানে টাকা রাখে আর দিনের পর দিন গরিব হতে থাকে, অর্থাৎ টাকার ভ্যালু হারাতে থাকে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে কোনো রিস্ক থাকে না। আপনি যখন চাইবেন টাকা তুলতে পারবেন, যখন খুশি টাকা জমা রাখতে পারবেন। কিন্তু তা থেকে আমরা ইন্টারেস্ট খুবই কম পাই, যা 2 থেকে 3%, যেখানে ইনফ্লেশন রেট 5 থেকে 6%, অর্থাৎ এখানে টাকা থাকলে আপনার লস। ফিক্সড ডিপোজিট, এখানে টাকা রাখলে আপনার রিস্ক খুবই কম, কিন্তু যখন খুশি তুলতে পারবেন না। এটাতে একটা নির্দিষ্ট সময় ধরে দেওয়া থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম রেস্ট্রিকশন থাকে। এখান থেকে বছরে 6 থেকে 7% রিটার্ন পাওয়া যায়, যার ইন্টারেস্ট ইনফ্লেশনের সাথে সমান সমান হয়। গোল্ড ও জুয়েলারি, অনেকে গোল্ড ও জুয়েলারিতে ইনভেস্ট করে রাখে। আপনি যদি এই গোল্ড ও জুয়েলারি গ্রাফ দেখেন, বুঝতে পারবেন যা থেকে সামান্য কিছু রিটার্ন পাওয়া গেছে। রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি, রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করা সবথেকে ভালো পদক্ষেপ। এর থেকে ভালো রিটার্ন পাওয়া যায়, কিন্তু তাতে ইনভেস্ট করতে অনেক টাকার প্রয়োজন। এছাড়া এই ইনভেস্টমেন্টে লং টাইম ইনভেস্টমেন্ট হয়ে থাকে। স্টক মার্কেট, স্টক মার্কেট সম্বন্ধে আপনি হয়তো শুনেছেন যে এখান থেকে খুব বেশি রিটার্ন পাওয়া যায়, তেমনই আবার খুব বেশি লসও হয়। আপনার টাকা কতটা রিস্কে থাকবে তা নির্ভর করছে আপনি কোন কোম্পানির স্টক কিনেছেন তার উপর। এর জন্য এখানে ইনভেস্ট করতে হলে আপনার এই মার্কেট সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা জরুরি। আর যদি আপনার জ্ঞান না থাকে তাহলে এখানে ইনভেস্ট না করেই ভালো। তো এগুলি হলো টাকা ইনভেস্ট করার কতগুলি প্রধান জায়গা, যেগুলি লোক সচরাচর টাকা ইনভেস্ট করতে থাকে। এছাড়াও রয়েছে গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন্স, আরও অনেক সিস্টেম। কিন্তু বন্ধুগণ, টাকা ইনকাম করা আজকাল দিনে 99% লোকের কাছে যেমন একটা খুব কঠিন কাজ, তেমনি ইনভেস্ট করে টাকা রিটার্ন পাওয়াও এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এর জন্য পরিশ্রমের টাকা যদি হারাতে না হয় আর ইনভেস্টের টাকা একটা সঠিক নিয়মে যেন বাড়তে থাকে ইনফ্লেশনকে অতিক্রম করে, এর জন্য একটা সাধারণ জ্ঞান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের টাকা একটা নির্দিষ্ট জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় রাখতে হবে। কারণ কোনো কোম্পানি হঠাৎ করে ভেঙে পড়লে আমাদের টাকা যেন এতটা ক্ষতি না হয়। একটার ক্ষতি হলে আরেকটার বৃদ্ধি ঘটবে। এইভাবে এভারেজ হারে আমাদের টাকা বৃদ্ধি ঘটবে।
যাকে ডাইভার্সিফিকেশন বলছে। এই ডাইভার্সিফিকেশনের তালিকায় রয়েছে মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড এমন এক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া যা এক জায়গায় ইনভেস্ট করলে আমাদের টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট হয়ে থাকে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই মিউচুয়াল ফান্ড তৈরি করে। এটাতে আমরা আমাদের টাকা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দিই। ওই টাকা ওরা কালেকটিভলি আলাদা আলাদা কোম্পানির কাছে ইনভেস্ট করে রাখে, আর যা থেকে যতটা পার্সেন্টেজ রিটার্ন আসে তার থেকে কিছু পরিমাণ টাকা 1 থেকে 2% ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রাখে, আর বাকি টাকা আমাদের রিটার্ন দেয়। যেমন রিলায়েন্স, টাটা, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, আদিত্য বিড়লা, এই কতগুলি উদাহরণ যাদের প্রত্যেকের বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যা থেকে বিভিন্ন প্রকারের মিউচুয়াল ফান্ড খুলে রেখেছে। এই মিউচুয়াল ফান্ড 4% রিটার্ন দেয়, আবার 40% রিটার্ন দেয়, আবার রিটার্ন 0 হতে পারে। তবে সব ডিপেন্ডস করে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, আর ওই মিউচুয়াল ফান্ড কোন কোন কোম্পানিতে আমাদের টাকা ইনভেস্ট করে। যদি দেখি কোনো মিউচুয়াল ফান্ড শুধু স্টক মার্কেটে ইনভেস্ট করে, তাহলে রিস্ক বেশি থাকে, আর যদি সরকারের বিভিন্ন বন্ডে ইনভেস্ট করে থাকে তাহলে রিস্কই কম থাকে। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির কাছে অনেকগুলি মিউচুয়াল ফান্ড থাকে, কিন্তু সেগুলি 3টি ক্যাটাগরিতে ভাগ করা থাকে। 1 নম্বর ইকুইটি মিউচুয়াল ফান্ড, 2 নম্বর ডেপ্ট মিউচুয়াল ফান্ড, 3 নম্বর হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো যেসব মিউচুয়াল ফান্ডের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করা থাকে। এই প্রকারের মিউচুয়াল ফান্ডগুলি যেমন হাই রিটার্ন পাওয়া যায়, তেমনি আবার হাই রিস্কও থাকে। আমাদের টাকা যদি বড় বড় কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে চাই, তখন তাকে বলবে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড। এই লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডে রিস্ক কম থাকে, কিন্তু আবার রিটার্নও কম থাকে, যেহেতু বড় বড় কোম্পানিগুলি ইনভেস্ট করে থাকে, আর এই বড় বড় কোম্পানিগুলি ভেঙে পড়ার চান্স খুবই কম থাকে। আর যদি আমাদের টাকা ছোট ছোট কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে চাই, তাহলে তাকে বলবে স্মল ক্যাপ ইকুইটি ফান্ড। এই স্মল ক্যাপ ইকুইটি ফান্ডে যেমন হাই রিটার্ন পাওয়া যায়, তেমন আবার হাই রিস্কও থাকে, যেহেতু ছোট ছোট কোম্পানিগুলি এই ফান্ডে থাকে। আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো এই দুটোর মিডিলে যে কোম্পানিগুলি থাকে, সেই কোম্পানিগুলিতে ইনভেস্ট করা থাকলে তাকে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বলে। ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, এই প্রকার মিউচুয়াল ফান্ডগুলিতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ সবগুলিতে ইনভেস্ট করা থাকে, অর্থাৎ সব ধরনের কোম্পানি থাকে। এছাড়াও রয়েছে সেক্টর মিউচুয়াল ফান্ড। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলি একটা বড় সেক্টরে ইনভেস্ট করা থাকে, যেমন এগ্রিকালচার সেক্টর, পাওয়ার সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর থাকে। এরকম অনেক সেক্টর ফান্ড রয়েছে। আমি যদি এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করি, তাহলে আমাদের সমস্ত টাকা শুধু এই সেক্টরে ইনভেস্ট করা থাকবে। তাই এই প্রকারের মিউচুয়াল ফান্ডগুলি খুবই রিস্ক থাকে, যেহেতু শুধুমাত্র একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করে। ইন্ডেক্স ফান্ড, এই ফান্ড অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে থাকে। একে নির্দিষ্ট কোনো কোম্পানি বা নির্দিষ্ট কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে না। এই ফান্ড মার্কেট ওয়াইজ চলতে থাকে। আমাদের দেশের মার্কেট যেভাবে এগোবে, ঠিক সেইভাবেই পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। এই ফান্ডে রিস্ক খুবই কম থাকে, কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট লং টাইম হলে খুব ভালো রিটার্ন পাওয়া যায়। সেকেন্ড ক্যাটাগরি ডেপ্ট মিউচুয়াল ফান্ড। এই প্রকার মিউচুয়াল ফান্ডগুলি রিস্ক খুবই কম থাকে। এই প্রকার মিউচুয়াল ফান্ডগুলি ডাইরেক্ট সরকার ও কোম্পানির পক্ষ থেকে হয়ে থাকে। গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, কমার্শিয়াল পেপার ইত্যাদির মাধ্যমে। এই মিউচুয়াল ফান্ডগুলিতে ইন্টারেস্ট রেট খুবই কম, আবার রিস্কও খুবই কম থাকে। থার্ড ক্যাটাগরি হাইব্রিড মিউচুয়াল ফান্ড। আমরা যদি চাই আমাদের টাকা বেশি রিস্কে থাকবে না, আবার বেশি রিটার্নও চাই না, তো একটা সিম্পল সিস্টেম হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই প্রকার মিউচুয়াল ফান্ডগুলির টাকা স্টক মার্কেট ও ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা থাকে। তো বন্ধুগণ, আমি আশা করি এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি ইনভেস্ট করতে চান, তাহলে কোন প্রকারের মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো মনে হবে তা নিজে জেনে বুঝে ইনভেস্ট করবেন।
প্রত্যেকটি মিউচুয়াল ফান্ড ঠিকভাবে ম্যানেজমেন্ট করার জন্য একজন সুদক্ষ ফান্ড ম্যানেজার থাকে, যে আমাদের ইনভেস্টমেন্ট প্রক্রিয়াকে খুব ভালোভাবে পরিচালনা করেন, যা আমাদের খুবই সুবিধা হয়। স্টক মার্কেট, গোল্ড এইসব রিস্ক ইনভেস্টমেন্টের থেকে একজন সাধারণ ব্যক্তির জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সবচেয়ে ভালো, কারণ এখানে রিস্ক কম থাকে। এই ইনভেস্টমেন্ট প্রক্রিয়া অনলাইন ও অফলাইনে হয়ে থাকে। অনলাইনে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে, যেমন জিরোধা, গ্রো, আপস্টক, এঞ্জেল ব্রোকিং, শেয়ার খান, ICICI ডাইরেক্ট প্রভৃতি। এছাড়াও অফলাইনে ডাইরেক্ট ব্যাংকে গিয়েও করতে পারেন, যেখানে মিউচুয়াল ফান্ডে ফিক্সড ডিপোজিট ও SIP যেভাবে খুশি ইনভেস্ট করতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার এই মাহি ব্যাকডোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরে নতুন আরও আপডেট দেখার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।